পৃথিবীর সারফেস থেকে হাজার হাজার কিলোমিটার নিচে লুকিয়ে আছে একটা রহস্যময় দুনিয়া। আকাশ থেকে পানির গভীরতা পর্যন্ত সবখানে ছড়িয়ে আছে ভয়ঙ্কর সব প্রাণীর আতঙ্ক। আর এই দুনিয়ার রক্ষক হল কিংকং। একদিন সে একটা ছোট্ট বানরকে সাথে নিয়ে একটা ঝিলের ধারে পৌঁছায়। তার বিন্দুমাত্র আন্দাজ নেই সে একটা আগে থেকেই পাতা ফাঁদে পা দিতে চলেছে। ছোট বানরটা হঠাৎ টের পেয়ে যায় ঝিলের ভেতরে কোনো বিশাল বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করে কংকে পানিতে নামতে উস্কে দেয়, কিন্তু এই চালাকি কংয়ের চোখকে ফাঁকি দিতে পারেনি। সে শুধু আশেপাশের বাতাস একটু শুকল আর সাথে সাথে বুঝে গেল আজ ভালো শিকার পাওয়া যাবে। তারপর কোনো কথা না বলে সরাসরি ঝিলে নেমে গেল। আয়েশ করে গোসল করতে লাগলো। ছোট বানরটা ঘাবড়ে গেল, তার চাল ধরা পড়ে যাচ্ছে না তো। সে পানি খাওয়ার ভান করতে লাগলো। ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসলো। গোসল করতে করতে কংও বিপদের আঁচ পেয়ে গেল। পেছনে ফিরতেই একটা বিশাল ড্র্যাগন হাঁ করা মুখ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ছোট বানর বুঝে গেল পরিকল্পনা সফল। সে তৎক্ষণাৎ কিনারার দিকে দৌড়ালো। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? জমিতে কং প্রতিটা লড়াই জিতে এসেছে, কিন্তু পানিতে এই ধরনের শত্রুর মুখোমুখি হচ্ছে এই প্রথম। ড্র্যাগন তাকে সরাসরি ঝিলের তলায় টেনে নিয়ে গেল। কিন্তু রাগে কং কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে ড্র্যাগনটা সেটা জানত না। ছোট বানর এদিকে ভাবছে এবার কংয়ের হাত থেকে চিরতরে বাঁচা গেছে, কিন্তু পরের মুহূর্তেই কংয়ের বিশাল হাতিয়ার সরাসরি তার সামনে এসে পড়ল। সে কিছু বোঝার আগেই কং ড্র্যাগনের কাটা মাথা তার সামনে ছুঁড়ে দিল। ছোট বানর মনে করল এখন নিশ্চিত পিটুনি খেতে হবে, কিন্তু কং কিছুই করল না, শুধু কুড়াল তুলে এগিয়ে যাওয়ার ইশারা করল। আসলে বানরটা জানত না কিংকং হাজার হাজার বছর ধরে এই দুনিয়ায় একা ঘুরে চলেছে, তার মতো কাউকে খুঁজছে। প্রতিদিন ভুকা থাকে আর এখানকার ভয়ঙ্কর নেকড়েরা সারাক্ষণ তাকে তাড়া করে বেড়ায়। শয়ে শয়ে নেকড়ে যখন পেছনে পড়ে যায়, কং লাফ দিয়ে কোনো মতে বেঁচে ফেরে। কিন্তু এবার নেকড়েরা পিছু ছাড়ল না। সামনে গভীর খাই, পালানোর কোনো পথ নেই। মজবুর হয়ে কং ঘুরে দাঁড়ালো, লড়াইয়ের জন্য তৈরি হলো। নেকড়েরা ভাবছিল এবার শিকার সহজ, কিন্তু তারা জানত না কিংকং আগে থেকেই ফাঁদ পেতে বসেছিল। একটা নেকড়ে লাফ দিতেই ফাঁদ সক্রিয় হলো। নেকড়েটা সরাসরি গর্তে পড়ল। নুকানো কাঠের বর্ষা তার শরীর ফুটো করে দিল। সুযোগ বুঝে কং একটা গাছের ভারী গুড়ি তুলে গর্তে ছুঁড়ে মারল। একটার পর একটা ফাঁদ সক্রিয় হতে লাগলো। পাহাড় থেকে বিশাল বিশাল পাথর গুড়িয়ে নেমে ভাগতে থাকা নেকড়েদের পিষে দিল। তবুও ধোঁয়া কাটতেই দেখা গেল কিছু নেকড়ে তখনও বেঁচে আছে। কং রাগে একটা নেকড়ের লাশ দুই হাতে ধরে মাঝখান দিয়ে ছিঁড়ে দুই টুকরো করে ফেলল। এই দৃশ্য দেখে বাকি নেকড়েরা লেজ গুটিয়ে পালালো। কিন্তু শিকার পাওয়ার পরেও কংয়ের মুখে কোনো খুশি নেই, কারণ তার পচা দাঁতটা তাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে। একটা টিকটিকি সুযোগ বুঝে মাংসের টুকরো নিয়ে পালাতে গেল। কং সেটা ধরতে ঝাঁপল, কিন্তু তখনই দূর থেকে একটা আওয়াজ আসলো। ঘাঁটি থেকে ভেসে আসা সেই গর্জন শুনে তার মনে হলো হয়তো তার আপনজনকেও ডাকছে। সে সাথে সাথে সেদিকে ছুটল। সেখানে গিয়ে দেখল একটা অদ্ভুত ব্যাঙ যে ঠিক তার মতোই আওয়াজ করছে। বছরের পর বছর ঘুরেও সে একা। এই শূন্যতাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। শেষমেশ দাঁতের যন্ত্রণা তাকে মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য করল। না চাইলেও সে মানুষের দুনিয়ায় ঢুকে পড়ল। সেখানে পৌঁছে একটা পাহাড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। সাহায্যের অপেক্ষায় রইল। ভাগ্যক্রমে বিজ্ঞানীদের চোখ তার উপর পড়ল, কিন্তু ঘাবড়ে গিয়ে তারা তাকে বিশাল পরিমাণ অ্যানেস্থেশিয়া দিয়ে দিল। কং সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর শহরের সবচেয়ে বিখ্যাত ডেন্টিস্টকে ডাকা হলো। ডেন্টিস্ট এক মুহূর্ত নষ্ট না করে সেই পচা দাঁতে মজবুত স্টিলের তার শক্ত করে বাঁধল। কং মুখ থেকে পচা দুর্গন্ধ ছেড়ে দিল। সব প্রস্তুতি শেষ হবার পর স্পেসক্রাফট হঠাৎ উপরে উড়াল দিল। এক ঝটকায় কিংকংয়ের বিশাল দাঁত বাইরে বেরিয়ে এলো। কং যখন জ্ঞান ফিরে পেল, দেখল পুরনো দাঁতের জায়গায় এখন একটা মজবুত টাইটেনিয়াম দাঁত। এই নতুন দাঁতের সাথে তার মধ্যে অদ্ভুত শক্তির অনুভূতি এলো। মনে হলো এখন সে যে কাউকে হারাতে পারবে। কিন্তু তখনই ল্যাবে হঠাৎ কংয়ের দুনিয়া থেকে একটা এমার্জেন্সি সিগন্যাল আসলো। সবাই চমকে গেল। সত্যিটা জানতে বিজ্ঞানীরা তৎক্ষণাৎ একটা রেস্কিউ টিম তৈরি করল। কংকে নিয়ে সেই পোর্টালে লাফ দিল যেটা সরাসরি কংয়ের দুনিয়ায় যায়। স্পেসক্রাফট তীব্র গতিতে নিচের দিকে টানতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যে তারা সেই রহস্যময় দুনিয়ায় ঢুকে পড়ল। ঘরে পৌঁছে কং দেখল তার খাবার চুরি হয়ে গেছে। সে তৎক্ষণাৎ কুড়াল তুলে সরাসরি পাথরের উপরে উঠল। সেখানে দেখল গভীর ফাটলের ভেতর থেকে হালকা নীল আলো বেরোচ্ছে। সত্যটা জানতে বিনা দ্বিধায় সে সেই গভীরে লাফ দিল। ঘুটঘুটে অন্ধকারে পৌঁছতেই তার কুড়াল নিজে থেকেই জ্বলে উঠল। আলো পড়তেই দেখা গেল চারদিকে অদ্ভুত চকচকে পাথর ছড়িয়ে আছে। সেই আলোয় রিয়্যাক্ট করছে। তখনই দূর থেকে ভয়ঙ্কর গর্জন। সে সেই আওয়াজ অনুসরণ করে জলপ্রপাতের পার পেরিয়ে পৌঁছল। সামনে একটা নতুন
লুকানো দুনিয়া। আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে একটা অদ্ভুত গন্ধ তাকে টানতে লাগলো। হঠাৎ সামনে একটা বিশাল ছায়া ফুটে উঠল। কং তৎক্ষণাৎ কুড়াল তুলে মোকাবিলার জন্য তৈরি হলো। যতই দূরত্ব কমলো, সেই বিশাল ছায়া ততই ছোট হতে লাগলো। আর যখন সামনে এলো, সত্যটা দেখে কং নিজেই চমকে গেল। কোনো রাক্ষস নয়, একটা ছোট্ট নিরীহ হলুদ বালের বানর। হাজার হাজার বছরে প্রথমবার নিজের মতো কাউকে দেখে কিং কং সাথে সাথে ঝুঁকে পড়ল, হাতিয়ার নামিয়ে রাখল, বন্ধুত্বের হাত বাড়ালো। ভেবেছিল ছোট বানরও তার মতোই খুশি হবে, কিন্তু পরের মুহূর্তেই বানরটা তাকে জোরে কামড় দিল। এত কষ্টে নিজের মতো কাউকে খুঁজে পেয়ে কং তাকে ছেড়ে দিতে রাজি নয়। সে বানরের পিছনে দৌড়ালো, কিন্তু তখনই পেছনে একটা ভয়ঙ্কর ছায়া এসে দাঁড়ালো। কং আজ পর্যন্ত তার সাইজের কোনো টাক মাথার গরিলা দেখেনি। সে এগোতে যেতেই পেছন থেকে দুটো লম্বা হাতের গরিলা এসে তাকে জোরে মাটিতে ফেলে দিল। টাক মাথার মুখের হাসি দেখেই বোঝা গেল তারা লড়াই করতেই এসেছে। কং সিদ্ধান্ত নিল এবার এদের শেষ করতে হবে। সে একটা পাথর তুলে সরাসরি গরিলার মাথায় মারল। টাক মাথা রাগে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কং চালাকিতে তাকেও ধরাশায়ী করল। কয়েক মুহূর্তের মধ্যে সে সবাইকে মাটিতে শুইয়ে দিল। এমনকি টাক মাথা কংয়ের কুড়াল হাতে নিয়েও কিছু করতে পারল না। তখনই ছোট্ট হলুদ বানর দৌড়ে এসে কংয়ের মুখে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল। কং তাকেও ধরে ফেলল, আর তাকেই হাতিয়ার বানিয়ে বাকি গরিলাদের পিটিয়ে দিল। তারা জানতো কংয়ের সাথে পারা যাবে না, তবুও পালা করে হামলা করতে লাগলো। এর মধ্যে এক গরিলা ভুল করে খাইয়ে পড়ে গেল। কং ঝটপট তাকে টেনে ওপরে তুলল, কিন্তু কৃতজ্ঞতা দেখানোর বদলে সে মাটি থেকে ছুরি তুলে কংকে আঘাত করল। কং ক্রোধে একটা জোরালো লাথি মেরে তাকে আবার গভীর খাইয়ে ছুড়ে দিল। এই দৃশ্য দেখে টাক মাথা ভয় পেয়ে ঘুরে পালাতে শুরু করলো। কং পাশে পড়া পাথর তুলে সরাসরি তার মাথায় মারল। চোট খেয়েও সে বিড়বিড় করতে করতে না তাকিয়ে পালালো। এরপর কং গাছের মধ্যে লুকিয়ে থাকা বানরকে টেনে বের করলো, মাটিতে ছুড়ে দিল। তারপর মাটি থেকে টাক মাথার ফেলে যাওয়া ছুরি তুলে বানরকে ইশারা করলো, গরিলাদের আস্তানায় নিয়ে চলো। বেচারা ছোট বানর মজবুর হয়ে আগে আগে চলল, কং পিছু পিছু। যত ভেতরে গেল ততই খতরনাক সব জানোয়ার চোখে পড়তে লাগলো। কিন্তু এই শান্ত দেখতে জায়গার ভেতরে প্রতিটা পদক্ষেপে বিপদ লুকিয়ে। ছোট বানর বাঁচার চেষ্টায় চালাকি করে কংকে সেই এলাকায় নিয়ে গেল যেখানে বিশাল ড্র্যাগন থাকে। কিন্তু তার কি আর জানা আছে কিং কং এর সামনে এই চাল বেশিক্ষণ টিকবে না। হঠাৎ একটা বিশাল ড্র্যাগন সামনে এসে দাঁড়ালো, কিন্তু কং ভয় পেল না। কয়েক মিনিটের মধ্যেই তার কাজ সারল, তারপর আয়েশ করে বসে খেতে লাগলো। এই দৃশ্য দেখে ছোট বানরও কাছে আসতে চাইল, কিন্তু ভয়ে সাহস হলো না। কং তার অবস্থা দেখে নিজেই মাংসের টুকরো তুলে তার দিকে এগিয়ে দিল। তবু বানর ভরসা করতে পারছিল না। কং রাগ করে মাংস মাটিতে ছুঁড়ে দিল, যেন বলছে খাবি তো খা, নইলে যা। ক্ষুধার জ্বালায় বানর তখন মাংসে মুখ দিল, আর প্রতিটা কামড়ে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে লাগলো। মনে হলো কং আসলে ততটা খারাপ নয় যতটা সে ভেবেছিল। আস্তে আস্তে সে সাহস করে কং এর পাশে এসে বসল। দুজন শান্তিতে একসাথে সময় কাটাতে লাগলো। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো বাবা তার সন্তানের সাথে সুকুনের সময় কাটাচ্ছে। কিন্তু তাদের কোনো আন্দাজ ছিল না যতই তারা এগোচ্ছে বিপদও ততই দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। আরও গভীরে যেতেই কং অবশেষে তার মতো প্রাণীদের দেখতে পেল, কিন্তু দেখে তার বুক ভেঙে গেল। তারা সবাই ভয়ঙ্কর দুর্দশায় বাঁচছে, সারাদিন কঠোর পরিশ্রম করতে বাধ্য। তাদের জীবন যেন নরক থেকে কম কিছু নয়। এর মধ্যে একটা বৃদ্ধ বানরের হাত থেকে ভুল করে পাথর পড়ে গেল। এতে রাগ হয়ে এক গরিলা তাকে বেদম পেটাতে লাগলো। কং নিজেকে ধরে রাখতে পারল না। সে জোরে তার কুড়াল মাটিতে মারল, বৃদ্ধ বানরকে তুলে নিল। পাহারাদার গরিলা রাগে কংয়ের দিকে দৌড়ালো, দখল না দিতে সতর্ক করল। কিন্তু পরের মুহূর্তেই কংয়ের এই সাহস বাকি বন্দি বানরদের মধ্যে আশার আলো জ্বালিয়ে দিল। ঠিক সেই সময় পালিয়ে যাওয়া টাক মাথা এইসব দেখছিল। সে তৎক্ষণাৎ গিয়ে এখানকার রাজা স্কার কিংকে সব জানিয়ে দিল। গরিলার কথা শুনতেই স্কার কিংয়ের রাগ ফেটে পড়ল। সে সিংহাসন থেকে উঠতেই রাস্তার সব বানর তার সামনে মাথা নোয়াতে লাগলো। কিন্তু কিং কং নির্ভয়ে সেখানে বাড়িয়ে রইল। স্কার কিং তাকে ভালো করে দেখল। কংয়ের মুখে লাগানো স্টিলের দাঁত দেখে হেসে দিল, কিন্তু পরের মুহূর্তেই রাগ ঝাড়তে একটা বানরকে লাথি মেরে গলন্ত লাভায় ছুড়ে দিল। এই দৃশ্য দেখে কংয়ের রাগ চরমে পৌঁছে গেল। নিজের শক্তি দেখাতে স্কার কিং কাঁধ থেকে হাতিয়ার বের করল। কংকে শিক্ষা দিতে তৈরি হলো। কং সাথে সাথে কুড়াল তুলল। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। লম্বা হাতিয়ারের সুবিধে নিয়ে স্কার কিং হঠাৎ হামলা করল। কং একটুও সামলাতে পারল না। স্কার কিং হাতিয়ারে লাগানো ক্রিস্টালের মাধ্যমে কংয়ের ওপর একের পর এক আঘাত করতে লাগলো। রাগে কং তার উপর ঝাঁপিয়ে পড়ল। শক্তিতে স্কার কিং কংয়ের সামনে টিকতে পারবে না, তাই সে দূরত্ব রেখে লাগাতার আঘাত করতে লাগলো। কং ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হলো। এর মধ্যে কংয়ের কুড়াল হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। সুযোগ পেয়ে স্কার কিং হাতিয়ার দিয়ে কংয়ের গলা পেঁচিয়ে ধরল, কাবু করার চেষ্টা করল। স্কার কিং মনে করল এবার লড়াই জেতা হয়ে গেছে, কিন্তু কং পুরো শক্তি লাগিয়ে
গিয়ে তাকে উপরে তুলল, জোরে মাটিতে ছুড়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই স্কারকিংকে চিৎ করে দিল। তখন স্কারকিং ঠিক করল এখন নিজের আসল শক্তি দেখাতে হবে। তার হাতিয়ারে লাগানো পাথর চকচক করতে শুরু করল। সাথে সাথে গরিলারা পাথর ফেলে লাভার পথ বন্ধ করে দিল। আর তখনই গুহার ভেতর থেকে দুটো ভয়ঙ্কর চোখ দেখা গেল। জ্বলন্ত মাটি হঠাৎ বরফ হয়ে গেল। বেরিয়ে এলো সেই বিশাল প্রাণী টাইটান শিমো, যে একসময় পুরো দুনিয়াকে বরফে আটকে দিয়েছিল। স্কারকিং তাকে কংয়ের ওপর হামলার আদেশ দিল। শিমো এই আদেশে সন্তুষ্ট মনে হলো না, তবু চাপে পড়ে সে ব্যথায় কাঁদতে কাঁদতে হামলা করল। কং তড়িঘড়ি লাফ দিয়ে প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচালো। তারপর কুড়াল সামনে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু শিমোর শক্তির সামনে তার সব চেষ্টা দুর্বল পড়তে লাগলো। দেখতে দেখতে তার হাত জমে বরফ হয়ে যেতে লাগলো। এই অপ্রত্যাশিত হামলায় তার ডান হাত মারাত্মক জখম হলো। সে দুর্বল হয়ে পড়ল। সুযোগ দেখে স্কারকিং তাকে শেষ করার আদেশ দিল। পরের হামলা হতে যাবে ঠিক তখনই ছোট বানর একটা সুড়ঙ্গের দিকে ইশারা করে তাকে দ্রুত পালাতে বলল। সেই মুহূর্তে শিমো মজবুর হয়ে আবার হামলা করল। কং ঘুরে সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল, কিন্তু পেছনে তখনও শত শত ভয়ঙ্কর বানর। ভালো ছিল যে বছরের পর বছর এখানে থাকা সুবাদে কং জঙ্গলে অনেক ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু বানরদের সংখ্যা এত বেশি যে আহত কংকে তারা দ্রুত একটা বন্ধ রাস্তায় ঘিরে ফেলল। এখন শুধু শেষ একটা ফাঁদ বাকি। কিন্তু রাস্তার সব ফাঁদে ধরা পড়তে পড়তে এবার বানরেরা সতর্ক হয়ে গেছে। তারা মাটিতে পড়া সেই লতাটা দেখে ফেলল যেটা ফাঁদ সক্রিয় করে। কং বুঝল তার প্ল্যান ফেল। মনে হলো এবার শেষ। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের ওপরের ফাঁদ হঠাৎ সক্রিয় হলো। শত শত টন ভারী পাথর সরাসরি তাদের ওপর পড়ল। সব বানর সেই পাথরের নিচে চাপা পড়ে গেল। কং তাকাতেই দেখল ফাঁদ সক্রিয় করেছে সেই ছোট বানরই। নানা জায়গা থেকে পানি বয়ে নিচে আসতে লাগলো। একটা তীব্র ধারা তৈরি হয়ে জঙ্গলের ভেতরে বইতে লাগলো। বিজ্ঞানীরা সেটার পিছু নিতে নিতে একটা রহস্যময় জাদুর দেয়ালের সামনে পৌঁছালো, যেটা জঙ্গলের ভেতরে একটা অদৃশ্য জায়গা লুকিয়ে রেখেছে। যেই দেয়াল ছুলো নীল আলো চকচক করে উঠল। তারা দেয়ালে একটা ছিদ্র করে দিল। সামনে যে দৃশ্য তা দেখে তাদের চোখ বড় হয়ে গেল। দেয়ালের পেছনে এমন এক সুন্দর রহস্যময় দুনিয়া যা আগে কেউ দেখেনি শোনেনি। এই দুনিয়ায় পা দিতেই উপজাতি মানুষেরা তাদের ঘিরে ধরল। মানুষের মতো দেখতে, কিন্তু পোশাক একদম আলাদা। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করে সরাসরি নিজেদের গোত্রের কাছে নিয়ে গেল। সেখানে জানা গেল এই মানুষেরা হাজার হাজার বছর ধরে পৃথিবীর নিচে বাস করছে, আর সেই পোর্টালটা রক্ষা করছে যেটা উপরের দুনিয়ার সাথে সরাসরি যুক্ত। স্কারকিং বছর ধরে এই জায়গায় খুঁজছিল, যাতে এই পোর্টাল দিয়ে মানুষের দুনিয়া দখল করতে পারে। ঠিক সেই সময় মানুষের গন্ধ শুকতে শুকতে কং বিজ্ঞানীদের কাছে পৌঁছালো, কিন্তু অদৃশ্য দেয়ালের কারণে ভেতরের দুনিয়া দেখতে পাচ্ছে না। তাই গোত্রের মানুষেরা সেই জাদুর দেয়ালে একটা ফাটল তৈরি করে দিল। কং সহজে ভেতরে ঢুকে সরাসরি মানুষের মাঝে পৌঁছালো, কিন্তু সবাই জানত না পেছনে পড়া বানর এইসব দেখে নিয়েছে। কং মানুষের সামনে পৌঁছেই দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। বিজ্ঞানীরা দেখল কংয়ের হাত মারাত্মক জখম। এখন সে কিছুই করার অবস্থায় নেই। ডাক্তার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল কংয়ের হাতটা পুরোপুরি বদলাতে হবে। মেকানিক্যাল আর্ম, এটাই সেই সুপার মেকানিক্যাল অস্ত্র যেটা মানুষেরা কংকে আরও শক্তিশালী করতে ডিজাইন করেছিল। সৌভাগ্যক্রমে এই গ্যাজেট ধ্বংস হয়ে যাওয়া বেসের নিচের আন্ডারগ্রাউন্ড স্টোরে নিরাপদে ছিল। ডাক্তার সেটা বের করে এনে সরাসরি কংয়ের শরীরের উপর ছেড়ে দিল। সেই মেশিন নিজেই কংয়ের আহত জায়গা চিনে নিয়ে জুড়ে যেতে লাগলো। সেই হাতের বিশেষ ওষুধ কংয়ের শরীরে ঢুকতেই অজ্ঞান কং যেন নতুন শক্তি অনুভব করল। তার মুখে খুশির ছাপ স্পষ্ট। সেই নতুন হাতিয়ারে সত্যিই খুশি। কিন্তু তখনই জঙ্গলের ভেতর থেকে ছোট বানর দৌড়াতে দৌড়াতে এসে পড়ল। কংকে জানালো স্কারকিং পোর্টালের জায়গা খুঁজে নিয়েছে। সে শিমোকে নিয়ে গোত্রের ওপর হামলা করতে আসছে। একা কং স্কারকিং আর শিমোর মোকাবেলা করতে পারবে না। তাই এখন মাত্র একটাই রাস্তা, মানুষের দুনিয়ায় গিয়ে কয়েক বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে দিতে হবে। কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যাকে সে সাহায্যের জন্য ডাকতে যাচ্ছে সেই গডজিলাই তার সবচেয়ে বড় বিপদ হতে পারে। পিরামিডের আশেপাশের মাটি হঠাৎ কাঁপতে লাগলো। নিচ থেকে একটা মেকানিক্যাল হাত বেরিয়ে এলো। এটাই সেই জায়গা যেটা পৃথিবীতে পৌঁছানোর পোর্টাল খুলে দেয়। কং পোর্টাল থেকে বেরিয়ে এলো। কংয়ের আঁচপিতেই গডজিলা ঘুম থেকে জেগে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে সরাসরি তার দিকে এগিয়ে আসতে লাগলো। গডজিলার কাছে পৌঁছাতেই তার মনে হলো কং তাকে চ্যালেঞ্জ করতে এসেছে। সে এক মুহূর্ত না ভেবে পুরো গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চোখে ভরা রাগ স্পষ্ট বলছে কংকে সে জীবন্ত রাখবে না। দ্রুত এগিয়ে আসতে দেখে কং হাত তুলে বোঝানোর চেষ্টা করল, কিন্তু গডজিলা এখন কোনো কথা শোনার অবস্থায় নেই। সে সরাসরি ধাক্কা মেরে কংকে শত শত মিটার দূরে ছুড়ে দিল। কং পেছন থেকে হামলা করে তাকে কোনো মতে শান্ত করার চেষ্টা করল, কিন্তু চোখে বালি যেতেই গডজিলা আরও ক্ষেপে গেল। সে ঘুরে কংয়ের হাত জবড়ে ধরল, জোরে মাটিতে ছুড়ে দিল। কং পুরো চক্রাচক্রি হয়ে গেল। কং সামলাতে না পারতেই গডজিলা আবার তার উপর ঝাঁপিয়ে পড়ল। কথায় কাজ না হওয়ায় কংও এবার পাল্টা হামলা শুরু করল। গডজিলা সবচেয়ে শক্তিশালী অবস্থায় ছিল, কিন্তু মেকানিক্যাল আর্মের শক্তিতে কংও এখন কম নয়। কিন্তু যখন কং বুঝল গডজিলাকে হারানো যাবে না, তখন সে বিনা দ্বিধায় তাকে ধরে জোর করে পোর্টালের দিকে টেনে নিয়ে যেতে শুরু করল। ওদিকে গোত্রের মানুষেরা স্কারকিংকে ঠেকাতে বিশেষ লাল তরল পানিতে মিশিয়ে দিল। তরল মিশতেই একটা জাদুকরী পরিবর্তন শুরু হলো।
দুটো বিশাল পিরামিড আপোষ মধ্যে জুড়তে লাগলো, আর পিরামিড পুরো জুড়লেই কিছু সময়ের জন্য মাধ্যাকর্ষণ শক্তি বন্ধ হয়ে সবাই বাতাসে ভেসে উঠবে। স্কার্কিংয়ের পোর্টালে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যাবে, কিন্তু পিরামিড পুরো জোড়ার আগেই স্কার্কিং সেখানে পৌঁছে গেল। সে সেই অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম চিনে ফেলল। তৎক্ষণাৎ শিমোকে আদেশ দিল, বরফে পিরামিডের মাঝের পথ বন্ধ করে দাও। ঠিক সেই মুহূর্তে পোর্টাল থেকে তীব্র আলো বেরিয়ে মাটিতে এসে পড়ল। পরের মুহূর্তেই ধ্বংসাস্তূপ চিরে বেরিয়ে এলো গডজিলা আর কং। গডজিলার নজর শিমো আর স্কার্কিংয়ের উপর পড়তেই সব বুঝে গেল কং কেন তাকে এখানে এনেছে। 1 সেকেন্ড নষ্ট না করে সে কংয়ের সাথে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওদিকে স্কার্কিংও শিমোকে নিয়ে এগিয়ে আসলো। দুই দিকেই সমান সমান। যেই ভিড়ল, বরফ ভেঙে পিরামিড দুটো আপোষে ধাক্কা খেল। সেই ধাক্কায় পুরো জায়গার মাধ্যাকর্ষণ শক্তি খতম হয়ে গেল। সবাই বাতাসে ভেসে উঠল, কিন্তু গডজিলা মাধ্যাকর্ষণ ছাড়াও দ্রুত বাঁচতে বাঁচতে সরাসরি শিমোর দিকে এগোতে লাগল। ওদিকে চালাক স্কার্কিং কংয়ের কুড়াল তুলে তার ওপরেই হামলা করে দিল। তার 3 টন ওজনের দাঁত মাটিতে ফেলে দিল। রাগে স্কার্কিং কংকে হামলার আদেশ দিল, কিন্তু সেই মুহূর্তে গডজিলা সেখানে পৌঁছে গেল, শিমোকে আটকালো। এখন শিমোর সাহায্য ছাড়া স্কার্কিং বেশিক্ষণ টিকবে না, তাই সে একটা বিশাল ইমারত তুলে কংয়ের দিকে ছুড়ল, কিন্তু কংয়ের বিশেষ কোনো ক্ষতি হলো না। তখনই শিমো পেছন থেকে এসে কংয়ের মেকানিক্যাল আর্মে ঝাঁপিয়ে পড়ল, আবার কংয়ের হাত জমাতে শুরু করল। স্কার্কিং মনে করল এবার জয় নিশ্চিত, কিন্তু সে পেছনে দাঁড়ানো ক্ষোভে ভরা গডজিলাকে উপেক্ষা করে বসল। গডজিলা তার পুরো শক্তি জাগিয়ে তুলল, তার শরীর বেগুনি আলোয় চকচক করে উঠল। পরের মুহূর্তে সে সরাসরি স্কার্কিংয়ের ওপর প্রচণ্ড হামলা করল। স্কার্কিং ঘাবড়ে কোনো মতে বাঁচল, পাল্টা হামলার চেষ্টা করল, কিন্তু গডজিলা তার হাতিয়ার ধরে ফেলল। এক ঝটকায় 2 টুকরো করে আলাদা করে দিল। শিমোকে নিয়ন্ত্রণ করার ক্রিস্টাল মাটিতে পড়ে গেল। স্কার্কিং সেটা তুলতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু গডজিলা তাকে সুযোগ দিল না। এখন সবকিছু সেই ক্রিস্টালের ওপর নির্ভর করছে, যে সেটা পাবে সেই এই লড়াই জিতবে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট বানরের চোখ পড়ল কংয়ের ফেলে যাওয়া কুড়ালের ওপর। সে তৎক্ষণাৎ লাফ দিয়ে নিচে নেমে গেল, কুড়াল তুলে মানুষের দুনিয়ায় পৌঁছে গেল। মাটিতে পড়া ক্রিস্টাল দেখামাত্র এক আঘাতে কুড়াল চালিয়ে সেটা চুরমার করে দিল। ক্রিস্টাল ভাঙতেই শিমো সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। রাগে স্কার্কিং ছোট বানরকে পাকড়াও করে মারতে যাচ্ছিল, কিন্তু কং বিচের থেকে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। কয়েকটা ঘুষিতেই স্কার্কিং ধরাশায়ী। এখন ক্রিস্টাল ছাড়া স্কার্কিং দুর্বল হয়ে পড়েছে। ওদিকে মুক্ত হওয়া শিমো গডজিলার দিকে তাকিয়ে রইল, যেন কোনো ইশারার অপেক্ষায়। আর তারপর হাজার হাজার বছর পরে সে যা চেয়েছিল তাই করল। এক মুহূর্তে স্কার্কিংকে বরফের মূর্তিতে পরিণত করে দিল। পরের মুহূর্তে কং তাকে বাতাসে ছুড়ে দিয়ে পুরো শক্তিতে মাটিতে আছড়ে মারল। তার শরীর সেখানেই চূর্ণ হয়ে গেল। লড়াই শেষ, কিন্তু দুনিয়া ঠিক করা বাকি। তখন গডজিলা আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড শক্তি ছাড়ল। কালো মেঘ কেটে গেল, সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীতে ফিরে এলো। এরপর গডজিলা নিজের এলাকায় ফিরে গেল, আবার গভীর ঘুমে তলিয়ে গেল। আর কং তার নতুন সঙ্গীকে নিয়ে পৃথিবীর ভেতরে ফিরে গেল, যেখানে সে তার গোত্রের সাথে মিলে একটা নতুন শুরু করতে লাগল।